প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। গুলশান 1-এর 57 রেডিয়াস আর্ট সেন্টারের বেইজ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। আলিয়াস প্রসেসের গ্যালারি জুমে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ হাশেমের প্রথম একক চিত্রকলা প্রদর্শনী দৃশ্য অদৃশ্য। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এই সময়ে প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নুপুরের একক চিত্রকলা প্রদর্শনী আনরিভেইলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। তব দেখা গেলেন নাকি মিয়া? যান বাড়ির যান। আমি কি ফকির রে? হ্যাঁ, আমি ফকির। একটা ফকির রে তো মাইসে নিজের বাড়ির থেকে এমনি খাতা দেয় না। আমি ভাই, তুই একটা ভাই ব্রাদার লোক এরকম একটা ব্যবহার করলি, তুই কি করলেন? আপনি আবার কোন কি কইলেন? তুই আমার ভাই ব্রাদার না? ভাই বেরাদার মারাইতেছেন এখন না? হ্যাঁ, ভাই বেরাদার শব্দের কোনো মর্যাদা আপনি রাখছেন মিয়া? এখন আপনি উচ্চারণ করতেছেন মিয়া ভাই বেরাদার। যান। আমার নিজেরই কোনো ইজ্জত নাই। যা কিলো। ও জলিল সাহেব, আপনি এখানে না? হ্যাঁ, এবার বুঝছি আমি। আমার কাছে বিষয়টা পানির মতো ক্লিয়ার। তো এই জলিলা তোর কান পড়াটা দিছেন? আরে বাবু, কথাবার্তা সাবধানে করবেন মিয়া। এই পিস্তল নামে কথা কবেটা, পিস্তল দাইছ না তুই? আরে আস্তে কথা। তোর জানছি আমি। আরে চিনছেন আপনি? কান পড়া আমার দেওয়ার লাগে হ্যাঁ বুঝছে না কোনো কিছু। চুরি তো চুরি বসে না চুরি। আরে আস্তে আস্তে, এটা তো চিল্লাচিল্লি করতে না। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সরোদ বাদক পারভেজ রুবেল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? খুব ভালো। আমার কাছে মনে হয় আপনার হাতে যে এই যে বাদ্যযন্ত্রটি আমরা দেখতে পাচ্ছি সরোদ, এবং এটা বাজানোর সব থেকে সুন্দর সময় মনে হয় সকালবেলা, তাই না? রাইট। আপনার ক্ষেত্রে আসলে চর্চা করবার সময়টা কখন হয়? আমরা তো খুব সকালে ঘুম থেকে উঠে আর কি চিন্তা করি, মানে সকালের রাগগুলো আর কি করি। হ্যাঁ। তো সকালে আমাদের রাগগুলো ভাগ করা আছে, যেমন সকালে মর্নিং রাগগুলো যেগুলো আমাদের থাকে, তারপরে দুপুর আসলে ওই ধরনের রাগ চলবে, সন্ধ্যার দিকে। সো প্রত্যেকটা টাইমে রাগগুলো আমাদের বাধা থাকে আর কি। আচ্ছা, মানে প্রতিটা সময়ের জন্য আলাদা আলাদা রাগ থাকে। কিন্তু আপনার চর্চা করবার সময়টা কি সকালবেলা নাকি অন্য কোনো সময়ও চর্চা করা হয়? সকালেই করি। তার মানে বেশ সকালবেলা ঘুম থেকে ওঠা হয়? আমি এমনি তো আমি 6টার দিকে আমার ঘুম ভেঙে যায়। আচ্ছা, সো একটু রেয়াজ করি। আচ্ছা, আপনি তো আসলে অনেক দিন ধরে সারোদ বাজাচ্ছেন, তো সারোদ বাজানোর সব থেকে চ্যালেঞ্জিং পার্ট কোনটা বলে আপনার কাছে মনে হয়? আমাদের আসলে এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে ফ্রেটলেস, এখানে কোনো ফ্রেট নাই। হ্যাঁ, তো সুতরাং আমাদের প্রত্যেকটা মুহূর্ত
খুব সতর্ক থাকতে হয়, কখন স্লিপ করে, এখানে কোনো ফ্রেড বোর্ড নেই, মানে এখানে যে আমাদের কোনো ঘাট থাকবে সেই ব্যাপারগুলো নেই, আচ্ছা পুরো এখানে আন্দাজের উপর বাজাতে হচ্ছে। তো সেই কারণে এই জিনিসটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং আর কি সব সময়। তারপরে আমাদের যে শ্যুটটা যে থাকে এটাকে ঠিকঠাক যদি ওখানে ঠিক না থাকে তাহলে এখানেও আমাদের আকপিছ হয়ে যাবে। যেটা বলছিলেন যে স্লিপ কেটে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। পারভেজ ভাই এখন আসলে কি কি কাজ করা হচ্ছে, মানে কি কি করছেন মূলত? আমি মূলত এখন ওস্তাদ শাহাদাত হোসেন খান ফাউন্ডেশনের ওখানে টিচার হিসেবে আছি। মা আপনার গুরুজি যিনি ছিলেন? হ্যাঁ হ্যাঁ। জি। সো ওখানে যারা শিখতে চান সো ওখানে আমি যতটুকু আমার সাহায্য করতে পারি সেটা করছি। এছাড়া তো আমি বাংলাদেশ টেলিভিশনে আছি, সো ওখানে তো মিউজিক নিয়েই সবসময় কাজ করা হয়ে থাকে। এছাড়া আমি শেখাচ্ছি, আমি নিজেও শিখছি। এই নিজে শিখছেন এটা একটা জিনিস, আর একটা হচ্ছে যখন শেখাচ্ছেন তখন আপনি গুরুজি। হ্যাঁ, যেমনটি আমি বলছিলাম যে ওস্তাদ শাহাদাত হোসেন খান তিনি আপনার গুরুজি ছিলেন, আপনি যাকে দাদা ডাকতেন তার কাছ থেকে আপনার তালিম নেওয়া। তো আপনি যখন নতুনদেরকে শেখাতে যান তার কতটুকু প্রতিচ্ছবি একজন শিক্ষক হিসেবে বা একজন গুরুজি হিসেবে আপনার মধ্যে কাজ করে? আসলে সরোদ শেখাটা আসলে একটা খুবই অধ্যবসায়ের ব্যাপার, সাধনার ব্যাপার। সো এখানে যে সময়টা আমাদের প্রয়োজন হয় সবার ওই ধৈর্যটা হয় না। হ্যাঁ, এই কারণে আমি অনেকেই দেখেছি শুরুটা করে খুব উৎসাহের সাথে, যখন একটু শুরুতে অনেক উদ্দীপনা থাকে, পরে আস্তে আস্তে কমে যায়, তারপর আস্তে আস্তে অনেকেই সেই মানে ধৈর্যটা হারিয়ে ফেলে। এই জন্য বলতে পারি যে এটাকে শিখতে হলে ওই ধৈর্যটা থাকতে হবে। আচ্ছা, যেমন আমি এ পর্যন্ত আমি যখন কলকাতায় গেলাম আমি ওখানে প্রায় আমার 8 বছর চলে গেল পড়াশোনাই করতে। এটার উপরে আমি পড়াশোনা করলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। ওখানে স্কলারশিপ যখন আমি পেলাম, প্রথমে তো আমি দাদার কাছে তালিম নিচ্ছিলাম, তা ওখানে আমার 7 থেকে 8 বছর চলে গেল। তারপরে আসলাম, এসে বিটিভিতে জয়েন করলাম, সেখানেও 4-5 বছর চলে গেল, এখনো শিখতেছি। সো এটার শেখার কোনো শেষ নেই, এটা হচ্ছে বিষয়টা। কিন্তু মিনিমাম একটা স্টেজে যেতে হলে আমাদের একটা সময় পাড়ি দিতে হয়, এইটা আর কি খুব ডিফিকাল্ট। নতুনদের মধ্যে কি কাজ করে যে অনেক দ্রুত শিখে ফেলা? হ্যাঁ, এবং অনেকেই এসে শিখতে গেলে সেটা বলে কতদিনে শিখতে পারবে। আসলে এই জিনিসটা তো আসলে ওইভাবে বলা যায় না, কে কতটুকু ভালোবাসাটা এটার প্রতি আছে, এটাকে কতটা ওইভাবে ফ্যাসিনেশন কাজ করতেছে, ওই ব্যাপারগুলো আর কি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি তো অনেক ছোটবেলা থেকে শিখেন। হ্যাঁ, রাইট। মানে আপনার পারিবারিক আবহটাই তো তেমন ছিল। যারা শিখতে আসে তারা আসলে কোন বয়সের মানুষ আপনার কাছে বেশি আসে সরোদ শিখতে? হ্যাঁ, আমি এখন পর্যন্ত আমার কাছে একটু বয়স্করাই আমার কাছে আছেন বেশি। হ্যাঁ, সো মানে ভাগ্যে মিলে গেছে আর কি। সো 3-4 জন আছে ওরকম। এছাড়া বা কম বয়সেরও আছে, যেমন আমার ভাতিজা আমার কাছে এখন তালিম নিচ্ছে। বাহ, ওকে আমি ওইভাবে করে আর কি গড়ে তোলার চেষ্টা করতেছি। ওর নাম ফাইয়াজ। ও এছাড়া আমার প্রতি শুক্রবারে আমি 2-3 জন করে আমার বাড়িতে আসে, আমি নিজেও যাই হ্যাঁ শেখাতে, যতটুকু আমি করতে পারি আর কি। আপনি বলছিলেন যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সরোদের উপরে মানে মিউজিকের উপরে আপনি মূলত লেখাপড়া করেছেন, এবং সেখান থেকে এসে আপনি বাংলাদেশ টেলিভিশনে জয়েন করেছেন। সেই সময়টা কি কনফিডেন্ট ছিলেন আপনি যে হ্যাঁ বাংলাদেশ টেলিভিশনে একজন আর্টিস্ট হিসেবে বা ইনলিস্টেড আর্টিস্ট হিসেবে কাজ করতে পারবেন, বা সেই সময় যে পরীক্ষা দেবার একটা এক্সপেরিয়েন্স থাকে সেটা হঠাৎ করেই হয়? আসলে আমি যখন আসলাম, এসেই আমি আমার বাড়িতে চলে যাই, তো দেন আসলে আর কি আমার পরীক্ষার ইয়েটা আসে, টেলিভিশন থেকে ডাক আসে। সো আমি যাই, তো আমি নিজেও প্রস্তুত ছিলাম না আর কি। সো পরীক্ষা দিলাম, তারপরে আমার নাম এসে গেল, রিটেন, তারপর প্র্যাকটিক্যাল, ভাইবা সব কিছু তো হয়ে গেল, তো হয়ে গেল আর কি। সো আসলে আমি তো ওইখানে শিখে এসেছি ক্লাসিক্যাল মূলত, তো এখানে এসে আমাদের সব কিছুর সাথে বাজাতে হচ্ছে, যেমন আমরা স্টেজ পারফরমেন্স করতেছি, গানের সাথে বাজাতে হচ্ছে, নাটক, ফিল্ম। সো এই রিসেন্টলি কিছুদিন আগে একটা ফিল্ম রিলিজ হয়েছে নকশিকাতার জমিন, ওখানে আমি সরোদ বাজিয়েছি, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আবহ সঙ্গীত। আচ্ছা, সো সব রকম কাজই করতে হচ্ছে, মানে সরোদটা আমরা তো বেসিক্যালি প্রথমে ক্লাসিক্যাল দিয়ে শুরু করি, ওটা তো আসলে বেসিক। হ্যাঁ, কিন্তু এটা যারা ক্লাসিক্যালটা ধরে রাখে অনেকে আছে শুধু ক্লাসিক্যালি বাজায়, কিন্তু সরোদটা কিন্তু সব জায়গায় সব ক্ষেত্রেই বাজানো যায় যদি সেটা প্রয়োজনীয়তাটা বোঝে।
হুম, কোথায় কোন জিনিসটা লাগবে সেটাই। এখন সব জায়গাতেই ইউজ হচ্ছে, ব্যবহার হচ্ছে আর কি। এটা কি আসলেই হচ্ছে? কারণ শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে একরকম ব্যাপার থাকে, কিংবা আধুনিক নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, খুব কম ব্যবহার লোকসঙ্গীত, অনেক রকম জনরা আছে। তার মধ্যে সরোদটাকে Classical base আমাদের- ইমপ্লিমেন্ট করার জন্য ওই বিষয়টা যারা সঙ্গীত পরিচালক রয়েছেন তাদের মধ্যে কাজ করে কিনা, এটাই হচ্ছে বিষয়। এটা হচ্ছে যার যার একটা রুচির ব্যাপার। সেটা হচ্ছে কি, এখনকার মিউজিকে অনেকেই চিন্তা করে যে অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট অত ইউজ করে না, অত ব্যবহার করে না। সেই ক্ষেত্রে জিনিসটা এখন কার কিরকম পছন্দ, ওইটা হচ্ছে বিষয়টা। এখন নজরুল রবীন্দ্রতে আমরা ক্লাসিক্যাল বেস, জি। তো সে তার স্বরটা ওই জায়গায় ডিমান্ড করে। এখন ওই মন মানসিকতাটা থাকতে হবে মিউজিক ডিরেক্টর। যেমনটা বলছিলাম ভাইয়া, যে ছোটবেলা থেকেই আপনি যেহেতু পারিবারিক আবহে মিউজিকের মধ্যেই আসলে আপনার সময়টা কেটেছে। আমরা ছোটবেলা অনেক কিছু করি যেটা আমরা আসলে এত চিন্তা করি না যে বাস্তব জীবনে আসলেই এই জায়গাটা নিয়ে আমরা প্রফেশনালি এগিয়ে যেতে পারবো কিনা, এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। তো সরোদটাকে আসলে জীবনের সাথে যে মিলিয়ে নেওয়া, মিশে যাওয়া, এই সিদ্ধান্তটা ঠিক কবে নিয়েছিলেন? আসলে আমি প্রথম দিকে খুব সিরিয়াসলি তবলা শিখতাম, সিরিয়াস ছিলাম আর কি, যে তবলাটা বাজাতে হবে, আমাকে শিখবো। আমি এই কারণে দাদাকে সবসময় বলতাম আর কি। তো একটা সময় আমি খুব সিরিয়াসলি শিখতেছিলামও। তারপর হঠাৎ করেই মানে দাদার সাথে এত আমি তানপুরা বাজিয়েছি এত প্রোগ্রামে, মানে স্বরটা তো সব মানে দাদা আমাকে সব সময়, দাদার সঙ্গীর সাথেই ছিলাম আমি, ওস্তাদ শাহাদাত হোসেন খান। আমি ওনাকে দেখেই আমি স্বরটা আর কি বাজাতে আর কি রপ্ত করবার যে চেষ্টা বা প্রয়াস, সেটা তৈরি হয় আপনার মধ্যে। সো ওনাকে দেখেই হচ্ছে আমার সরদে আসা। সো যখন আমি তবলাটা শুরু করি খুব সিরিয়াসলি ছিলাম, দেন তারপরেই আমি হচ্ছে এত প্রোগ্রাম করলাম দাদার সাথে, সরদটাই সবসময় আমার মানে সঙ্গী হতো। হ্যাঁ, মাথার মধ্যে খালি ঘুরতো সরদের যেই। আবার এই সরদটা নিয়ে আপনি লেখাপড়া করলেন। হ্যাঁ। সো আমি দাদাকেই বললাম যে আসলে আমি দাদা সরদটাই শিখতে চাই আর কি। কখনো আনসার্টেনিটি কাজ করেনি যে একজন মিউজিশিয়ান হিসেবে বাংলাদেশে কাজ করা? এটা তো অনেকে হয়তো ভাবতে পারে না, কারণ জীবিকার জন্য আমাদেরকে আসলে টাকা পয়সা উপার্জন করতে হয়। সেক্ষেত্রে আসলেই জীবিকা নির্বাহের যে বিষয়টা, সেটা এটা দিয়ে পূরণ করা সম্ভব কিনা, এই অনিশ্চয়তার জায়গাটা কখনো কাজ করেছে কিনা? এটা আসলে সবার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, এখন খুব কষ্টকর। দেখেন আমি আসার পর হয়তো চাকরি পেয়ে গেছি, চাকরিটাও করছি, তারপরে শেখাচ্ছি, টুকটাক প্রোগ্রাম করতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি হয়ে যাচ্ছে বা হতেছে। অনেকেই আছে আমি দেখেছি আমাদের সাথে স্কলারশিপ নিয়ে রবীন্দ্রভারতী থেকে পড়ে এসছে, তারা হয়তো বা কিছুই করতে পারে না, অন্য প্রফেশনে চলে গেছে। এই বিষয়টা হয় আর কি। সো খুব মানে মিউজিক করে আর কি সবকিছু করা আসলে খুব কষ্টই হয়ে যায় একদম। ভেতর থেকে ভালোবাসার জায়গাটা না থাকলে, সাধনার জায়গাটা না থাকলে, আমার কাছে মনে হয় এটা একটা অসম্ভব কাজ। আপনি নকশিকাতার জমিনের কথা বলছিলেন, যেখানে আপনি আবহ সঙ্গীতে কাজ করেছেন। এই কাজের সুযোগটি কিভাবে তৈরি হলো? সুযোগটা তৈরি হলো আসলে আকরাম ভাই আমাদের, ওনার সাথে আমার টেলিভিশনে দেখা হয়েছিল। নকশিকাতার জমিনের যিনি ডিরেক্টর, আচ্ছা, উনি আমাকে নিজেই আর কি বলেন যে তুমি আমার মুভিতে বাজাবে। হ্যাঁ, এবারে কি প্রথম আপনার মুভির জন্য কাজ করা? এর আগে আমি ড্রামাতে প্রচুর কাজ করেছি অন্যান্য, কিন্তু আসলে আমরা তো যাই যখন মিউজিক ডিরেকশনে যারা আছেন যাই, সো অনেক কাজই করা হয়। আসলে কোনটা কোন মুভিতে ওনারা ওনাদের মতো মুভিতে অত কিছু জিজ্ঞেস করে, কখন কোথায় রিলিজ হচ্ছে, এত হিসাব নিকাশ করাটা বেশ কঠিন। সবচেয়ে বড় কাজ হচ্ছে কাজটা করে যাওয়া, প্রতিদিনের কাজ প্রতিদিন করে যাওয়া। ফিউচারটা অনিশ্চিত, আমরা কেউই জানি না আমাদের কার জন্য কি নির্ধারণ করা আছে, শুধুমাত্র দিনের কাজটুকু দিনে আমরা করে যাব, এইটাই প্রত্যাশা। এবং আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া। ভালো ভালো কাজের সাথে সবসময় আপনি থেকে এসেছেন, আমরা দেখেছি। তেমনটাই থাকুন, হাসি খুশি থাকুন। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।